ওয়েলকাম টু এডুকেশনাল সায়েন্স টিউটোরিয়াল। আজকের ভিডিওতে মধ্যযুগীয় ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। মুসলমান সম্রাটদের পৃষ্ঠপোষকতায় আমাদের দেশে ইসলামিক শিক্ষা ব্যবস্থার সূচনা হয়। অষ্টম শতাব্দীতে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয়ের মধ্যে দিয়েই শুরু হয় মুসলিম রাজত্ব। ইসলাম ধর্মে বিশ্বাস করা হতো শিক্ষাই মানুষকে সর্বশক্তিমানের কাছাকাছি নিয়ে যেতে পারে। জ্ঞান মানুষকে মুক্তির সন্ধান দেয়। জ্ঞানই মানুষকে নৈতিক ও ব্যবহারিক জীবনের উন্নতিতে সহায়তা করে। মুসলিমদের আগমনে এদেশে এক নতুন ইতিহাসের সূচনা ঘটে। ভাষা, ধর্ম, শিল্প ও শিক্ষাক্ষেত্রে এক নতুনত্বের সংমিশ্রণ ঘটে। এবারে আমরা ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য, শিক্ষার লক্ষ্য। ইসলাম ধর্মে শিক্ষার লক্ষ্য ছিল ধর্মীয় চেতনার মনকে উদ্বুদ্ধ করে জ্ঞানের বিকাশ ঘটানো। কোরআনের নির্দেশ অনুসারে শিক্ষার লক্ষ্য ছিল ইসলাম ধর্মের একনিষ্ঠ পূজারী ও সৎ চরিত্রের মানুষ তৈরি করা এবং শিক্ষার্থীর মধ্যেকার সুপ্ত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন করা। কোরআন পাঠ করে ইসলাম ধর্মের নীতি ব্যাখ্যা করে সাধারণ মানুষকে উজ্জীবিত করা ও ধনী দরিদ্র নির্বিশেষে জাতিগত বাধা দূর করে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করা। পরবর্তী বৈশিষ্ট্য, শিক্ষার স্তর বা শিক্ষালয়। ভারতবর্ষে মধ্যযুগের ইসলামীয় শিক্ষা ব্যবস্থা ছিল মূলত ব্যক্তিগত প্রচেষ্টামূলক এবং উলেমাদের দ্বারা পরিচালিত। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষা পরিচালিত হতো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে। তার মধ্যে এই শিক্ষা ব্যবস্থার প্রধানত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল মক্তব ও মাদ্রাসা। ইসলামিক শিক্ষায় প্রাথমিক বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান ছিল মক্তব। মসজিদ বা মসজিদ সংলগ্ন কোনো এলাকায় মক্তব বসত। মক্তবের শিশুদের শিক্ষাদানের দায়িত্ব মৌলবীদের ওপর ন্যস্ত থাকত। এই মক্তবে শিক্ষার্থীদের অক্ষর জ্ঞান লাভের পাশাপাশি ধর্ম বিষয়ক শিক্ষা দান করা হতো। মাদ্রাসা ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। মাদ্রাসাগুলি মসজিদ বা দরগার নিকটবর্তী অংশে গড়ে উঠত। এই মাদ্রাসাগুলি পরিচালনার দায়িত্বে থাকতেন বেসরকারি প্রতিষ্ঠানগুলি। এছাড়াও শিক্ষানুরাগী বিত্তমান ব্যক্তিদের অর্থে ও সরকারি অনুদানের ভিত্তিতে খরচ চলত। তাছাড়াও মধ্যযুগে ভারতের বিভিন্ন স্থানে উচ্চশিক্ষার কেন্দ্র গড়ে উঠেছিল, যেখানে দেশ বিদেশের ছেলেমেয়েরা পড়াশুনো করার সুযোগ পেত। এই শিক্ষাকেন্দ্রগুলি মূলত জৌনপুর, অযোধ্যা ইত্যাদি স্থানে গড়ে উঠেছিল। ইসলামিক শিক্ষা ব্যবস্থায় অপেক্ষাকৃত বিত্তবান ব্যক্তিরা শিশুদের পড়াশুনোর জন্য গৃহশিক্ষক নিয়োগ করতেন, কারণ মুসলিম শিক্ষা ব্যবস্থায় গৃহকে শিক্ষার একটি স্বীকৃত সংস্থা হিসেবে বিবেচনা করা হতো। শাসক ও সুলতানদের পঠন পাঠন শুরু হতো হারেমে। তাদের শিক্ষার জন্য একজন খোজা নিযুক্ত করা হতো। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থায় শিশুরা গৃহের স্বাভাবিক পরিবেশে শিক্ষা গ্রহণ করার সুযোগ পেত। পরবর্তী বৈশিষ্ট্য, শিক্ষারম্ভ। প্রাচীন ভারতীয় বৈদিক ও বৌদ্ধ শিক্ষার মতোই ইসলামীয় শিক্ষা ব্যবস্থাও ছিল ধর্মকেন্দ্রিক। হিন্দু ধর্মে যেমন হাতে খড়ি অনুষ্ঠানের মাধ্যমে শিশুর শিক্ষার সূচনা হতো, তেমনি ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় শিশুর শিক্ষাজীবন শুরু হতো বিসমিল্লাহ বা মক্তব অনুষ্ঠানের মাধ্যমে। শিশুর 4 বছর 4 মাস 4 দিন বয়সে এই অনুষ্ঠান সম্পাদিত হতো। এই সময়ে শিশুর জন্য একজন শিক্ষক নিয়োগ করা হতো এবং তাকে বিদ্যালয়ে পাঠানো হতো। পরবর্তী বৈশিষ্ট্য, পাঠ্যক্রম।
মক্তবের পাঠ্যক্রমে ছিল লিখন ও পঠন, কোরআনের বয়ান মুখস্থ, গণিত, ফার্সি কাব্যগ্রন্থ, পীর পয়গম্বরের জীবনী ও ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি। আর মাদ্রাসার পাঠ্যক্রমে ছিল নামাজ পাঠ, গণিত, ব্যাকরণ, জ্যামিতি, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, জমি জরিপ, কৃষি, আইন, তর্কবিদ্যা, ভাস্কর্য, সঙ্গীত ও কোরআন পাঠ। পরবর্তী বৈশিষ্ট্য শিক্ষার মাধ্যম। ইসলামীয় শিক্ষায় শিক্ষার মাধ্যম ছিল মূলত আরবি ও ফার্সি। পরবর্তী বৈশিষ্ট্য শিক্ষণ পদ্ধতি। মুসলিম শিক্ষা ব্যবস্থায় শিক্ষা পদ্ধতি ছিল মূলত যান্ত্রিক ও মুখস্থ নির্ভর। এক্ষেত্রে শিক্ষার্থীকে না বুঝে বারংবার আবৃত্তির মাধ্যমে কোরআনের নির্বাচিত অংশ মুখস্থ করানো হতো। তারপর 7 বছর বয়স থেকে শিক্ষার্থীদের ক্রমান্বয়ে বর্ণমালার সঙ্গে পরিচয় করিয়ে শব্দ ও বাক্য গঠন শেখানো হতো। বর্ণ পরিচিতির পর লেখা শেখানো হতো। পরবর্তীকালে অবশ্য আকবরের প্রচেষ্টায় পড়া লেখার পরিবর্তে লেখাপড়া নীতির প্রচলিত হয়। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীর আত্মশিখন বা সেলফ লার্নিংকে অধিক গুরুত্ব দেওয়া হতো। মুসলিম শিক্ষা ব্যবস্থায় সর্দারপর নীতির প্রচলন দেখা যায়। এই নীতিতে উচ্চ শ্রেণীর শিক্ষার্থীরা নিম্ন শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ দান করত এবং শিক্ষক সহায়কের ভূমিকা পালন করতেন। এই শিক্ষা ব্যবস্থায় শিখনের পাশাপাশি শিক্ষার্থী শিখন কৌশল সম্পর্কেও অবগত হতো এবং নিজেদের দোষ ত্রুটিগুলি সংশোধন করে নেওয়ারও সুযোগ পেত। পরবর্তী বৈশিষ্ট্য শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক। ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার মতোই ইসলামিক শিক্ষা ব্যবস্থায়ও শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক ছিল মধুর। পিতা পুত্রের ন্যায় বিষয়জ্ঞান ও আধ্যাত্মিক নীতি বিষয়ক ক্ষেত্রে শিক্ষকের বক্তব্যকে বা মতামতকে সমাজে মর্যাদা দেওয়া হয়। গৃহশিক্ষার ক্ষেত্রেই হোক অথবা বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রেই হোক, শিক্ষক সর্বদা শিক্ষার্থীর পাশে থাকবে। অনেক সময় শিক্ষক কোনো রকম পারিশ্রমিক ছাড়াই শিক্ষার্থীদের শিক্ষাদান করতেন। পরবর্তী বৈশিষ্ট্য শৃঙ্খলা। ইসলামিক শিক্ষা কঠোর অনুশাসনের মধ্যে ছিল। শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় নীতি পালন করা, নির্দিষ্ট সময়ে নামাজ পাঠ করা, অধ্যয়ন করা ইত্যাদি মেনে চলতে হতো। নিয়মানুবর্তিতাই ছিল এই শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য। শৃঙ্খলা ভঙ্গ করলে শিক্ষার্থীদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হতো এবং দৈহিক শাস্তিরও প্রচলন ছিল। পরবর্তী বৈশিষ্ট্য নারী শিক্ষা। ইসলামিক শিক্ষা ব্যবস্থায় প্রথম দিকে নারী শিক্ষা অবৈধ ছিল না। পরবর্তীকালে পর্দা প্রথা চালু হওয়ায় উচ্চ বংশের মেয়েদের শিক্ষার জন্য উলেমা এবং চারুকলা শিক্ষার জন্য ওস্তাদ নিয়োগ করা হতো। রাজপরিবারের কন্যারা নিজেরা শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার পৃষ্ঠপোষকতাও করতেন। এদের মধ্যে সুলতানা, বাবর কন্যা গুলবদন বেগম, শাহজাহান কন্যা জাহানারা বেগম প্রমুখ ছিলেন অন্যতম। পরবর্তী বৈশিষ্ট্য মূল্যায়ন ব্যবস্থা। শিক্ষার্থীদের মাসিক ও বাৎসরিক মূল্যায়নের ব্যবস্থা ছিল না। দৈনন্দিন কার্য অনুশীলনের মাধ্যমে অথবা দীর্ঘ সময় অনুশীলিত বিষয়গুলির মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের মূল্যায়ন করতেন। শিক্ষক যখন বুঝতেন শিক্ষার্থীর একটি বিশেষ স্তরের শিক্ষা সমাপ্ত হয়েছে তখনই তাদের মূল্যায়ন করতেন। এছাড়াও সর্বজনীন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করতেন। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা ভারতীয় শিক্ষার ইতিহাস সম্পর্কে আরও অনেক তথ্য তুলে ধরব।
তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।